মানে এটা কারোর পৈতৃক সম্পত্তি নয় যে সংগ্রামী সাথী বলা যাবে না, ঠিক আছে? কমরেড বলা যাবে না, কারোর বাপের সম্পত্তি নয় কমরেড শব্দটা। মানুষকে ভাবতে বলবো, দীপশিতার দাদু পদ্মনিধি ধর দম জুড়ে ৩ বারের বিধায়ক ছিল, কেন বাঁকড়া ১-২, কেন সরব, কেন ডোমচুরের উন্নয়ন হয়নি বিশেষত সংখ্যালঘু এলাকার? তার জবাব দীপশিতার কাছে চাইবেন না, চাইবেন না। বিজেপিকে আটকানোর জন্য নাকি তৃণমূলই যথেষ্ট। তাদের বলছি একটু দেখুন, কৃষ্ণ কল্যাণী বাবু, বিশ্বজিৎ দাস মহাশয় বিজেপির তিনি এমএলএ, আর তৃণমূলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এমপি ক্যান্ডিডেট হয়ে বনগাঁতে। কৃষ্ণ কল্যাণী বাবু বিজেপির তিনি এমএলএ, রায়গঞ্জ সিট থেকে তৃণমূলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের যখন যে লিডারের প্রয়োজন হয় আদান প্রদান করে, আর এদিকে প্রাক্তন শ্বশুর জামাই মিলে বাংলা নয় শুধু। আর আপনার একটু যদি ফিরে আসি, আমাদের শ্রীরামপুরের মানুষকে ফুল বানানোর চেষ্টা করছে। তাই শ্রীরামপুরবাসীর কাজ হবে, জগৎবল্লভপুরবাসীর কাজ হবে, এই বর্গেশিয়াবাসীর কাজ হবে, এই প্রাক্তন শ্বশুর জামাইকেও আমাদের পক্ষ থেকে একটা করে গোলাপ ফুল দিয়ে সাইড লাইনে বসিয়ে রাখা, রিজার্ভ বেঞ্চে বসিয়ে দেওয়া। সংগ্রামী যোদ্ধা তাকে কমরেড বলা হয়। কেউ কেউ ভাবে এসব শব্দগুলো আমাদের বাপের সম্পত্তি, এসব নিয়ে আর কেউ বলতে পারবে না, আমরাই পূত পবিত্র, আমরাই এসব বলবো। এবারে যে নির্বাচন আমাদের পার্টির পক্ষ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার পরিচয় নিশ্চয়ই আপনারা পেয়েছেন। প্রচারকরা, ভিন্ন পক্ষের প্রচারকরা তারা বলছেন যে আনকোরা একজন প্রার্থী দাঁড়িয়েছে, মোটেই উত্তরপাড়ায় বলছে না। কেন বলছে না? উত্তরপাড়ায় আইএসএফ এর সংগঠন যেহেতু দুর্বল, তাহলে উত্তরপাড়ায় বলছে না। কোথায় বলছে? যে সমস্ত জায়গাগুলোতে আইএসএফ এর সংগঠন মজবুত, আইএসএফ এর সমর্থক প্রচুর, সেখানে বলছে একটা দুর্বল প্রার্থী দাঁড় করিয়েছে। আমরা বলছি দুর্বলতা আর সবলতার এর পরিচয়টা কি? সাংসদ যিনি ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমি ব্যক্তি আক্রমণ করছি না, তিনি খুব শক্তিশালী, গায়ে তার জোর আছে। এটা দরকার না? আমি পার্লামেন্টে পাঠিয়েছি দেশের কানুন বানানোর জন্য, দেশের আইন বানানোর জন্য, সেখানে তার ভূমিকা কি সেটা দরকার, ওখানে শক্তিশালী কিনা। আমরা দেখতে পাচ্ছি যে দেশের আইন বানানোর যে গুরুত্বপূর্ণ ভোটাভুটি গুলো হয়, সেখানে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা, সাংসদরা কায়দা করে অনুপস্থিত থাকেন। সিএ এর গুরুত্বপূর্ণ যে ভোটাভুটি, সেখানে 9 জন এমপি অনুপস্থিত ছিলেন। আপনাদের সাংসদকে, আমাদের সাংসদকে প্রশ্ন করব না আমরা, তোমার ভূমিকা কি ছিল? তুমি সুন্দর, শক্তিশালী, তোমার গায়ে অনেক জোর আছে, এজন্য তো তোমাকে পার্লামেন্টে পাঠাইনি। তোমাকে পার্লামেন্টে পাঠানো হয়েছে দেশের আইন মানানোর জন্য, কিন্তু তুমি পার্লামেন্টে গিয়ে কি করছো? খিচ ফটো খিচ, খিচ ফটো খিচ করে ব্রেক ডান্স দিচ্ছে। অপদার্থকে আমরা নির্বাচিত করে পাঠিয়েছি খিচ ফটো খিচ করার জন্য নয়। তাকে ওখানে মোদির চোখে চোখ রেখে বলতে হতো যে দেশের সংবিধান বদলানোর চেষ্টা করছো, কারণ তুমি তো আইনজ্ঞ, তোমার কাছে তো আমরা এগুলো আশা করি। মানে তোমার শরীর স্বাস্থ্য অনেক উন্নত, গায়ে অনেক জোর, তার জন্য তো তোমাকে পাঠানো হয়নি। তুমি পার্লামেন্টে যাবে আইন তৈরি করার। তুমি পার্লামেন্টে গিয়ে উপরাষ্ট্রপতি কিভাবে কথা বলে, উপরাষ্ট্রপতি কথা বলার সময় তার অঙ্গভঙ্গি কেমন করেন, তার মিমিক্রি করছো। তাহলে আমরা যারা নির্বাচক, আমরা যারা ভোটার, আমাদের ভাবতে হবে এমন একজন ব্যক্তিকে আমরা পাঠাচ্ছি যিনি আমাদের স্বার্থ সুরক্ষিত করার মতো কোনো কাজ করছেন না। আরো একজন প্রার্থী, তার কাছেও বলছে দুর্বল।
আমি নাম বলছি না, সেই সব প্রার্থীগুলো কল্যাণ ব্যানার্জি ছাড়া তারা তো পঞ্চায়েত ভোটেও ভাই দাঁড়ায়নি, পঞ্চায়েত ভোটেও তো নির্বাচিত হতে পারেনি। আর আমাদের শাহরিয়ার ভাই বাপিদা পঞ্চায়েত প্রধান ছিলেন, দক্ষতার সঙ্গে পাঁচঘরা পঞ্চায়েত, হুগলি জেলার গুরুত্বপূর্ণ একটা পঞ্চায়েত দীর্ঘদিন পরিচালনা করেছেন যিনি, তিনি বাপি মল্লিক, শাহরিয়ার মল্লিক। ভাই তোমরা তো কেউ পঞ্চায়েত ও সার্থকতার সঙ্গে চালাতে পারোনি, তাহলে কিসের জোরদার এই কথাটা বলা হচ্ছে? বিজেপির যিনি দাঁড়িয়েছেন তিনিও পঞ্চায়েতে কোনোদিন জিততে পারেননি। আমি দীপশিতাকে বাচ্চা মেয়ে, ছোট মেয়ে, তাকে আমি আক্রমণ করব না। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়তো, এটাই কি যোগ্যতার মাপকাঠি হতে পারে? এটা যোগ্যতার মাপকাঠি হতে পারে না। মানুষকে পরিষেবা দেওয়ার পরীক্ষিত নাম শাহরিয়ার মল্লিক। হ্যাঁ হতে পারে একটা গ্রাম পঞ্চায়েত, কিন্তু গ্রাম পঞ্চায়েত তো হচ্ছে দেশের স্থানীয় সরকার, তাই তো নাকি ভাই? গ্রাম পঞ্চায়েত তো দেশের স্থানীয় সরকার, সেই দেশের স্থানীয় সরকার পরিচালনার যার অভিজ্ঞতা আছে তাকে নির্বাচিত করে পাঠান, তাহলে সে গিয়ে কিন্তু পঞ্চায়েত আইনটা সে সবচেয়ে ভালো বোঝে, সে গিয়ে কিন্তু ওখানে ঠিক রাজনৈতিক ভূমিকা পালন করতে পারবে। কোথাও কোথাও বলা হচ্ছে আইএসএফ ভোট কাটুয়া, নাসির ভাই বলেছেন, আমি তার মধ্যে ঢুকছি না। তবে একটা কথা বিনম্রতার সঙ্গে বলতে চাই, ভোটারদের যত দূর পর্যন্ত আমার বক্তব্য পৌঁছচ্ছে, আমি তত দূর পর্যন্ত যে সমস্ত মানুষ শুনছেন তাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই, ভোট ব্যাংক কি জিনিস, মানে ওর ভোট কেটে ওর সুবিধা করে দিচ্ছে। ভোট কারোর বাপের নাকি? ভোট কারোর পৈতৃক সম্পত্তি নাকি? যে বিজেপির ভোট কাটছে, তৃণমূলের ভোট কাটছে, তাহলে তো ভাই এর আগে তৃণমূল ভোট কাটুয়া ছিল, মানে যদি ওই ভাষ্য অনুসারে হয়। আইএসএফ এর ওয়েস্ট বেঙ্গলে তার অধিকার আছে নওশাদ সিদ্দিকীর। আইএসএফ পশ্চিম বাংলায় রাজনীতি করছে, পশ্চিম বাংলার বুকে তার জন্ম হয়েছে, সে পশ্চিম বাংলায় বারবার প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের কি আছে ভাই? ঝাড়খণ্ডে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলে, কি জন্য? কাকে সুবিধা করতে? একটা দুটো ক্যান্ডিডেট দেয়নি, ঝাড়খণ্ডে 37টা ক্যান্ডিডেট দিয়েছিল। কই আমরা যাইনি তো, আমরা ঝাড়খণ্ডে যাচ্ছি না তো। আর ওই যে ভাই পশ্চিম বাংলা নিয়েই আমরা ব্যস্ত আছি, তো আমার অন্য রাজ্যে সংগঠন ঘুরতে পারলে তখন ভাবা যাবে। ভোট ব্যাংক পলিটিক্স, এইটাকে ধ্বংস করতে নেমেছি আমরা, আপনারা। ভোট পলিটিক্স চলবে না। মানুষের আজ পছন্দ আইএসএফ কে, আইএসএফ কে ভোট দেবে। আইএসএফ যদি কোনোদিন ভুল করে, মানুষ তাকে লাত মেরে তাড়িয়ে দেবে, মানুষ অন্যজনকে ভোট দেবে। আর সিপিএম গদ্দারি করলে মানুষ তার ঘাড়ে লাথি মেরে সরিয়ে দিয়েছে না দেয়নি। কাজেই ভোট ব্যাংক পলিটিক্স চলবে না। আমার বাপের ভোট, আমার পৈতৃক সম্পত্তি, যে আমার বাপ মরে গেল, দাদুজি মরে গেল, আমার বাপ মরে গেল, আমি মরে গেল, আমার ছেলে, এসব চলবে নাকি? দীপশিতাকে আমি টার্গেট করে বলছি না, কারণ আমার দীপশিতার সঙ্গে টার্গেট করে রাজনীতি করার বয়স নেই। কিন্তু বিনম্রতার সঙ্গে এতদ অঞ্চলের মানুষকে ভাবতে বলবো, দীপশিতার দাদু পদ্মনিধি ধর ডোমজুড়ে 3 বারের বিধায়ক ছিল। কেন বাঁকড়া 1-2, কেন সরব, কেন ডোমজুড়ের উন্নয়ন হয়নি, বিশেষত সংখ্যালঘু এলাকার? তার জবাব দীপশিতার কাছে চাইবেন না, চাইবেন না। 15 বছর তোমার দাদু রাজ করে গেছে, আর
তমজুরের সংখ্যালঘু এলাকাগুলো অবহেলিত ছিল, এ জবাব সিপিএম এর নেতৃত্বকে দিতে হবে আর দীপশিতাকে দিতে হবে। কারণ পদ্মনিধি ধরকে ভাঙাচ্ছে, আমার দাদু এই ছিল, আমার দাদু ওই ছিল, এই জন্য দীপশিতাকে বললাম। কারণ ভোট মানে উৎসব নয়, ভোট মানে কেবল উৎসব নয়, ভোট হচ্ছে হিসাব নেওয়ার পালা, ভোট হচ্ছে হিসাব নেওয়ার পালা। তুমি গত 5 বছরে কি করেছো তার খতিয়ান আমি নেব। এখানটা হ্যাঁ, ভাইজানের বক্তব্য শুনবো আমরা, অধীর আগ্রহে অপেক্ষা করছি প্রত্যেকেই। ভাইজানই আমাদের শেষ বক্তা এবং মূল বক্তা। তো যে কথা বলছিলাম, তাহলে অপছন্দ কেন? অপছন্দ হচ্ছে এই জন্য যে পশ্চিম বাংলার বুকে এই প্রথম কোন রাজনৈতিক দল তারা ভাগীদারির রাজনীতির কথা বলছে। সাংবিধানিক যে অধিকার আছে সেই অধিকার কেড়ে নেওয়ার স্লোগান দিচ্ছে। পশ্চিমবঙ্গে এই প্রথম কোন রাজনৈতিক দল দলিতের অধিকারের কথা বলছে, নিম্নবর্গের মানুষের অধিকারের কথা বলছে, আদিবাসী জনজাতির অধিকারের কথা বলছে, সংখ্যালঘু মানুষের অধিকারের কথা বলছে। আরেকটু সহজ করে বলবো, নওশাদ সিদ্দিকী ভাইজানরা আইএসএফ এই প্রথম পশ্চিম বাংলায় কোন রাজনৈতিক দল মানুষকে বলছে যে হে দলিত, হে আদিবাসী, হে সংখ্যালঘু মানুষ, বঞ্চিত মানুষ, তোমরা এতদিন ভোটার ছিলে, আজকে নওশাদ ভাইয়ের রাজনীতিতে, আইএসএফ এর রাজনীতিতে আকৃষ্ট হয়ে মানুষ বলছে সত্য এবার তোর পাশে বসি, জায়গাটা দে আমাকে। এতদিন আপনি ভোটার ছিলেন, আইএসএফ জাগাচ্ছে, আপনার অধিকার বুঝে নিন। আজকে ভাবতে পারা যায় যে যারা বিজেপির বিরুদ্ধে মূল লড়াইয়ের কথা বলছেন, বিজেপির বিরুদ্ধে লড়াইকে সংগঠিত করার কথা বলছেন, আমরা তাদের সঙ্গে একমত যে হ্যাঁ দেশ বিক্রি করছে, আমরা তাদের সঙ্গে একমত যে সংবিধানকে নষ্ট করছে, আমরা তাদের সঙ্গে একমত যে বিজেপি আসলে জাতির শত্রু। তাহলে একে উৎপাটন করা দরকার। আচ্ছা এবার ভাবুন তো আপনি, সেই তারা, আমি সব রাজনৈতিক দলকেই বলছি, সেই তারা আইএসএফ কে দেখলেই তাদের প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, বিজেপির ঝান্ডা উঠছে, প্রবলেম নেই। ভাবুন, বিজেপি জাতির শত্রু সবাই বলছেন, বিজেপি দেশ বিক্রি করছে সবাই বলছেন, বিজেপি মানুষের কল্যাণ বিরোধী কাজ করছে সবাই বলছেন, কিন্তু পাড়ায় আইএসএফ এর ঝান্ডা উঠলে সবার বুকে যন্ত্রণা উঠছে, বিজেপির ঝান্ডা উঠলে কারোর পেটে ব্যথাও হচ্ছে না। তাহলে ভাই সত্যি সত্যি বিজেপি বিরোধিতা হচ্ছে। আমি ভাবছিলাম যে এত কথা বলার দরকার নেই, তারপরেও এই যে যারা জোট নিয়ে নানান কথা বলছেন, আমি এমনি মানে ছাত্র আন্দোলন যখন করতাম, আমার এখানে সিনিয়ররা অনেকে আছেন তারা জানেন, কম্পিউটার যখন প্রথম এলো, আমরা যখন ছাত্র আন্দোলন করতাম তো কম্পিউটার ভাঙার আন্দোলন করতাম, যে কম্পিউটার সব কাজ খেয়ে নিচ্ছে। তাই আমি ওই মোবাইলে ফেসবুকে অত সড়গড় নয়, কিন্তু তবুও আজকের যুগে রাজনীতি করতে গেলে, আজকের যুগে বেঁচে থাকতে গেলে এই সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে খুলতে হয়। তো যেহেতু আমি দীর্ঘ রাস্তা অতিক্রম করে এখানে এসেছি, ওই ফেসবুক দেখতে দেখতে আসছিলাম, তাতে যেসব ভাষা প্রয়োগ করা হচ্ছে তাতে আমার মনে হলো যে খুব সুপরিকল্পিত ভাবে আইএসএফ কে টার্গেট করে, নওশাদ সিদ্দিকীকে টার্গেট করে খুব সুপরিকল্পিত ভাবে এটা করা হচ্ছে।
কেউ বলছে বিজেপির সুবিধা করে দিচ্ছে। আচ্ছা, আপনাদের বলবো, কাল সকাল থেকে দায়িত্ব নিন। দায়িত্ব নিয়ে চায়ের দোকানে, পাড়ার মাঠে, পাড়ার রাস্তায়, পাড়ার মোড়ে ঝগড়া করবেন না কারোর সঙ্গে, শুধু বলতে থাকুন, সবার মুখ বন্ধ হবে যে আইএসএফ বিজেপিকে সুবিধে করে দিচ্ছে। আচ্ছা ভাই, নিশ্চয়ই সিনিয়রদের মনে আছে যে 1989 সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন না ভিপি সিং? যখন বাবরি মসজিদ প্রথম ভাঙতে গিয়েছিল, ভিপি সিং সরকার গুলি চালিয়ে দিয়েছিল মুলায়ম সিং সরকার। রাজীব গান্ধীর বিরুদ্ধে স্লোগান ছিল, তোমরা যারা অল্প বয়স জেনে নাও, কাউন্টার করতে হবে, বলতে হবে, যেচে যেচে বলতে হবে, যেচে গল্প করো যেমন তেমন করতে হবে। একজন টার্গেট নাও যে আমি 10টা ভোটারকে পরিবর্তন করব, তাহলে ভোট পারবে। যে বিজেপির अली गली में शोर है राजीव गांधी चोर है স্লোগান মনে আছে? अली गली में शोर है राजीव गांधी चोर है স্লোগান মনে আছে সিনিয়রদের? এই স্লোগান দিয়ে জোট হয়নি, দুর্ভাগ্য। আমাদের কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল, ওদেরও হয়তো কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল, সাংগঠনিক বাধ্যবাধকতা ছিল। জোট ফর্মুলাটা আপনাকে আমি বলছি, আপনারা বলতে থাকুন। আচ্ছা, জোটের ফর্মুলাটা আমরা প্রথমে কি বলেছিলাম? আমি ছিলাম তো সেই বৈঠকে, নওশাদ ভাইজান ছিলেন না। সব নওশাদ ভাইজানের ঘাড়ে দোষ চাপাচ্ছে, নওশাদ ভাইজান ছিলেন না। আমরা জোটের ফর্মুলা বলেছিলাম যে যে লোকসভাতে যার সাংগঠনিক রাজনৈতিক ক্ষমতা বেশি, যার সমর্থক বেশি, সেই লোকসভাতে সে প্রতিদ্বন্দ্বিতা করুক। এটা তো হওয়া উচিত। আপনারা কি মনে করেন এটা ফর্মুলা হবে তো নাকি? তবে তো বিজেপি টিএমসির বিরুদ্ধে লড়াইটা জমবে। যেখানে যার সাংগঠনিক রাজনৈতিক ক্ষমতা বেশি, সেখানে সে প্রতিদ্বন্দ্বিতা করুক। আমরা 8টা সিট চেয়েছিলাম মাত্র ভাই, মানে সিট 24টা, 20টা, 14টা, 12টা, শেষে 8টাই এসে থেমেছিলাম। যুক্তি ছিল, প্রত্যেকটা সিটের পেছনে যুক্তি ছিল। তো তারা বলল যে না, হবে না। আচ্ছা, আপনাকে যদি বলে ঝাড়গ্রাম নাও, আপনাকে যদি বলে বনগা নাও, আমাদের সাংগঠনিক ভিত্তি যে জায়গাগুলোতে আছে আমরা সেগুলোই চেয়েছিলাম। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি ব্যাখ্যায় যাচ্ছি না, ওদের পক্ষেও সম্ভব হয়নি, আমাদের পক্ষেও সম্ভব হয়নি। একজনও বলতে পারবে না আইএসএফ এর কোন নেতৃত্ব জোট হয়নি বলে উল্টো পাল্টা কথা আমরা বলেছি। আজও বলবো না, আজও বলবো না। কিন্তু এটা মনে রাখতে হবে, বিজেপির চিরকাল 2টো সিট ছিল, লালকৃষ্ণ আদবানি আর অটল বিহারী বাজপেয়ী। মনে আছে তো? সিনিয়রদের বলছি, বিজেপির চিরকাল 2টো সিট ছিল, লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী। अली गली में शोर है राजीव गांधी चोर है, এই কথা বলে বিজেপিকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছিল। আর বিজেপির সিটটাকে 2 থেকে 88-তে পৌঁছে দিয়েছিল নওশাদ সিদ্দিকী। ভাই ঠিক তো নাকি? বিজেপিকে 2 থেকে 88-তে পৌঁছে দিয়েছিল তো। কে বলছেন না? আপনাদের মধ্য থেকে একজন বলছেন না। ভাই ধৈর্য ধরে শুনুন না, জিজ্ঞেস করবেন আপনার কর্তাদের, এখানে হয়তো এসছে তাদের সাপোর্টার, ভালো কথা। তো যে না বলছেন তাকে বলছে, আমি একটুও রাখছি না, রাগ করার কাজ আমাদের নয়। যে না বলছেন তাকে বলছি, আপনাকে যারা শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে, গিয়ে তাদের জিজ্ঞেস করবেন, যে ইতিহাস সাক্ষী দেবে যে 2 থেকে 88-তে তোমরা পাঠিয়ে দিয়েছিলে। নওশাদ সিদ্দিকীর সেদিনকে জন্মই হয়নি। জন্ম হয়েছিল মানে মায়ের গর্ভ থেকে যে জন্মের কথা বলছি আমি, সেই জন্মও হয়েছিল কি? হয়নি। ভাই, বিজেপিকে সুবিধা করে দেওয়ার রাজনীতি কারা করে
এর বেশি বললে তো পেটে ব্যথা হবে, আর বলবো না। বিজেপির গর্ভে যে দলটার জন্ম হলো তৃণমূল কংগ্রেস, বিজেপির টাকায় লালিত পালিত হলো যে দলটা, সেই দলটা বলছে বিজেপি সুবিধা করে দিচ্ছে আইএসএফ। আচ্ছা ভাই, 2019 সালে আইএসএফ এর জন্ম হয়েছিল? হয়নি। বিজেপির সিট 18টা হয়েছিল, কে পাইয়ে দিয়েছিল? নওশাদ সিদ্দিকী অ্যান্ড কোম্পানি না আইএসএফ অ্যান্ড কোম্পানি? বলতে থাকবেন তো কাল থেকে? ব্যাপক প্রচার করুন, লজ্জায় মাথা হেট করে ওই কমরেড যাতে বাড়িতে ছুটে পালায় তার ব্যবস্থা করার দায়িত্ব প্রত্যেকটা সাথীকে নিতে হবে। কারণ এরা বারবার ইতিহাস সাক্ষী আছে, এরা বেইমানি করছে, আর বেইমানি করতে শেখাচ্ছে। আমি ভেবেছিলাম এদের বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু না বললে এই মিডিয়ার প্রচার, সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে, খুব মুশকিলে পড়ে যাব তো আমরা। 2021 সালে আইএসএফ এর জন্ম হয়েছে, তো 2021 সালে আইএসএফ জন্মে গেছে, বামেদের সঙ্গে জোট হয়েছে। 2021 সালে 77টা সিট বিজেপি জিতেছিল তো নাকি? আইএসএফ যে জায়গাগুলোতে প্রার্থী দিয়েছিল সেখানে বিজেপি জিততে পারেনি। এই 77টা সিটের মধ্যে 76টা সিটে তোমাদের ক্যান্ডিডেট ছিল, তাহলে বিজেপি কেন জিতলো? তার জবাব চাইতে হবে তো। তাই কাল থেকে প্রচার করুন। আর মাস্টার স্ট্রোকটা দেবো, একটা মাস্টার স্ট্রোক দিচ্ছি, কাল থেকে প্রচার করবেন। ভাই, ইন্ডিয়া জোট হয়েছে তো বিজেপির বিরুদ্ধে নাকি? আমিও তাই মানি, ভাই যেন তাই মানেন। ইন্ডিয়া জোট হয়েছে কার বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে। আর এই ইন্ডিয়া জোটের মুখকে আপনারা বলুন, আমি বলবো না। ইন্ডিয়া জোটের প্রধান মুখকে? রাহুল গান্ধী। ইন্ডিয়া জোটের প্রধান মুখ রাহুল গান্ধী তো নাকি? সেই রাহুল গান্ধীর বিরুদ্ধে বামফ্রন্ট ক্যান্ডিডেট দেবে, আর আইএসএফ কে বলবে বিজেপি কে সুবিধে করে দিচ্ছে। বামফ্রন্ট আগে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থীটা তুলে নিয়ে ইন্ডিয়া জোটের প্রার্থীকে জেতানোর চেষ্টা করুন। তা করবে না। কেরালায় কুস্তি করবে আর বঙ্গে দস্তি করবে। আমি পুরানো মানুষজনের উদ্দেশ্যে বলবো, তাদের সন্তানদের উদ্দেশ্যে বলবো, পশ্চিম বাংলায় এই কংগ্রেসকে বিশ্বাস করবেন না। কারণ 72 থেকে 77 সালে যে পাপ কংগ্রেস করেছিল, হাজার হাজার মানুষকে খুন করেছিল, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কাশীপুর, বারাহনগর, বারাসাত, কোন্নগর ব্যাপক গণহত্যা ঘটিয়েছিল 5 বছরের মধ্যে। ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়ে ঠেলাওয়ালারা শৌচ কাজ করতে গিয়ে কাশীপুর, বারাহনগরে গঙ্গার ঘাটে গিয়ে দেখে গঙ্গার পানিটা লাল হয়ে গেছে। আপনার আমার বাড়ির সন্তানদের জবাই করেছিল যারা, তার নাম কংগ্রেস। আমি বামপন্থী ভাইদের বলবো, কোন লজ্জায় এরা সমস্ত কিছু ভুলে গিয়ে 1100 বামপন্থী কর্মীকে যে খুন করেছিল এই 5 বছরের মধ্যে, তাদের সঙ্গে হাত মেলায়? রাজনৈতিক চরিত্র আছে? রাজনৈতিক চরিত্র আছে? আমাদের রাজনৈতিক চরিত্র পরিষ্কার। আমরা বলেছি বিজেপিকে হাঁটানোর জন্য, তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে রক্ষার জন্য যাদের সঙ্গে আমরা জোট করতে, যারা আমাদের সঙ্গে জোট করবে, আমরা তাদের সঙ্গে থাকব। সমাজ পরিবর্তনের লড়াইয়ে আমরা নেমেছি ভাইজানের নেতৃত্বে। কেউ সঙ্গে থাকলেও লড়াই করব, কেউ সঙ্গে যদি না থাকে লড়াই বন্ধ করে দেবো, তাই হয়। কেউ সঙ্গে না থাকলেও আমরা লড়াই করে যাব। কারণ আমাদের জীবনের আর এক নাম হচ্ছে লড়াই, আমাদের জীবনের আর এক নাম হচ্ছে সংগ্রাম। তাই লড়াইয়ের ময়দান থেকে আমরা কিন্তু পিছপা হব না। আমি সবশেষে আপনাদের স্থানীয় 2-1টা ইস্যুর কথা বলবো। আচ্ছা,
ধর্মীয় সুশ্রুরি নয়, যেটা বাস্তব সেটা বলছি। গত লোকসভা নির্বাচনের সময় মমতা ব্যানার্জি এই বড়গাছিয়ার কাছাকাছি কোনো একটা জনসভায় বলেছিলেন যে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ফুরফুরা শরীফে রেল করে দেওয়ার, রেল লাইন চলে যাবে হাওড়া থেকে ফুরফুরা শরীফ, আমি করে দিয়েছি। কল্যাণ ব্যানার্জি সেই মঞ্চে উপস্থিত ছিলেন। হ্যাঁ, আচ্ছা, আজও হয়েছে ফুরফুরা শরীফ অব্দি রেল লাইন? হয়নি তো। আমি বলতে চাইছি, আমাদের এই বিধায়ক, আমাদের পার্টির পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল যে ভাঙড় থেকে বারুইপুর থেকে ডায়মন্ড হারবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন 4-5টা পয়েন্ট থেকে ফুরফুরা শরীফ এবং ফুরফুরা শরীফ থেকে আরেকটু গিয়ে আটপুর আশ্রম আছে, সেখানে এই পর্যন্ত বাস চালানো হোক আটপুর আশ্রম পর্যন্ত, যা ফুরফুরা শরীফের উপর দিয়ে যাবে। আজও চলেনি। আর রেল লাইনটা মমতা ব্যানার্জি পেতে দিয়েছেন, ওটা মমতা ব্যানার্জি আর কল্যাণ ব্যানার্জি দেখতে পান, আর ওই বায়বীয় ট্রেনে ওরা দুজনে চড়ে, আর কেউ চড়ে না, আর কেউ দেখতে পায় না। তাহলে যারা, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব ছিল, আমি আবার বলছি, ব্যক্তি আক্রমণ নয়, যেটা বাস্তব সেটা বলতে হবে, যার দায়িত্ব ছিল পার্লামেন্টে গিয়ে ছিনিয়ে আনা। আচ্ছা, 15 বছরে কটা রেল বাজেট হয়েছে? 5টা না 3টে? 15টা রেল বাজেট হয়েছে। এই 15টা রেল বাজেটে যে ফুরফুরা শরীফ পর্যন্ত, আটপুর পর্যন্ত রেলকে নিয়ে যেতে পারে না, আর পরীক্ষা নেবেন তার? ব্যর্থ এমপি, ব্যর্থ এমপিকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া যাবে? বিজেপির কথা তো বলছি, ওকে কোনো চান্সই নেই। রাষ্ট্রবিরোধী শক্তি, ফ্যাসিস্ট, মানবতা বিরোধী শক্তি, যে হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলছে, ওরা ফলস পাচ্ছে। হিন্দুদের সবচেয়ে বড় শত্রু যদি হয়, সেই শত্রুটার নাম হচ্ছে বিজেপি। আমি হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি, এই কথা বলেই আমি শেষ করছি। হিন্দুদের সবচেয়ে বড় শত্রু যদি হয়, সেই দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আচ্ছা ভাই, হিন্দুদের বলছে হিন্দু রাষ্ট্র গঠন করব আমরা, বিজেপি, আমরা ক্ষমতায় এসেছি, এবার সুযোগ দাও। আমি ব্যক্তিগতভাবে বলছি, এটা আমার ব্যক্তিগতভাবে, আমার পার্টি দায়ী নয়। আমি ব্যক্তিগতভাবে বলছি, ওই হিন্দু রাষ্ট্রের গ্যারান্টি মোদি তুমি দাও, অনেক তো গ্যারান্টি ফ্যারান্টি দিচ্ছ, ওই হিন্দু রাষ্ট্রের গ্যারান্টি তুমি দাও। বিজেপির এখানকার যে প্রত্যাশী, তাকেও বলবো, ওই হিন্দু রাষ্ট্রের গ্যারান্টি আপনাকে দিতে হবে, যে হিন্দু রাষ্ট্রে মুসলমানরা বা আদার্সরা 103 টাকা লিটার পেট্রোল কিনলেও আমার হিন্দু ঘরের সন্তান 60 টাকায় পেট্রোল কিনবে। ওই হিন্দু রাষ্ট্রের গ্যারান্টি তুমি দাও, যে অন্য জাতির লোকেরা, অন্য ধর্মের লোকেরা চাকরি বাকরি পাক না পাক সে নিয়ে তোমাদের ভাবতে হবে না, কিন্তু আমার হিন্দু ঘরের প্রত্যেকটা বেকার সন্তান যেন পড়াশোনা ছাড়ার পরেই কর্মসংস্থানের গ্যারান্টি তোমাকে দিতে পারবে কিনা। 543 জন মিলে আইন তৈরি করবেন, যে আইনটা জনগণের পক্ষে হবে, যে আইনটা কৃষকের পক্ষে হবে, যে আইন জনবিরোধী হবে তার বিরোধিতা করবে, এমন এক লক্ষ্যে আমরা এই 16 লক্ষ মানুষের মধ্য থেকে আমরা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মধ্যে এমন ভাবে ভুল মিথ্যার আশ্রয় নিয়ে এমন ক্যাম্পেইন করছে, আমরা বিগত 3 বার যেভাবে মুখ থুবড়ে পড়লাম, যাকে পার্লামেন্টে পাঠালাম, আমাদের অভাব অভিযোগের কথা, আমাদের চাওয়া পাওয়ার কথা, আমাদের রুজি রুটির কথা, আমরা ডে লেবার, আমরা কৃষক, আমরা শ্রমজীবী মানুষ, আমাদের মিনিমাম ওয়েজেসটা যাতে ঠিকঠাক করে হয়, দিনের শেষে আমরা নাগরিক, আমাদের অধিকারটা যাতে আমরা ঠিক মতো বুঝে পাই, তার কাজের জন্য পার্লামেন্টে পাঠালাম। কিন্তু দুঃখের বিষয়, আমি অপদার্থ বলছি, এই শব্দ প্রয়োগ করতে আমাকে একবার দ্বিধাগ্রস্ত হচ্ছি না, কারণ যে অপদার্থটাকে আমরা দিয়েছি, আমাদের কথা বলা তো দূরের কথা, উপরাষ্ট্রপতিকে গিয়ে তিনি মিমিক্রি করতে ব্যস্ত। অবশ্যই প্রত্যেকটা মানুষের রাইট আছে,
সমালোচনা করতে পারে, কিন্তু সমালোচনার একটা স্তর হওয়া দরকার। তাকে আমরা ওখানে মিমিক্রি করতে পাঠাইনি, আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়ে পাঠিয়েছিলাম। এই যে মাঠে আছেন, মাঠের রাইট সাইডে যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে, এটা ডেভেলপমেন্টের জন্য, হেলথের ডেভেলপমেন্টের জন্য, এডুকেশনের ডেভেলপমেন্টের জন্য, এখানে রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের যেভাবে ডেভেলপমেন্ট করা যায়, এখানকার নাগরিকের যাতে রুজি রুটি বৃদ্ধি হয়, তার জন্য পার্লামেন্টে পাঠিয়েছি। আর অপদার্থ সেটা না করে সে গিয়ে মিমিক্রি করছে। তাই সময় এসেছে, আপনারা ডিসাইড করুন যে আগামী দিনে খামচিহ্নকে পার্লামেন্টে পাঠাবেন, না প্রাক্তন শ্বশুর প্রাক্তন জামাইয়ের মধ্যে যে নাটক চলছে তাদের মধ্যে কাউকে পাঠাবেন। আপনারা ডিসাইড করুন। কদিন আগে একটা ভয়েস লিক হয়েছিল, দেখেছিলেন? ভয়েসের সত্যতা আমিও জানিনি, কিন্তু ওখানে যেন শুনছি নাকি একটা প্রাক্তন শ্বশুর জামাইয়ের মধ্যে একটা কথোপকথন হচ্ছিল, একটা কনভারসেশন হয়েছে টিকিট লেনদেনের ব্যাপারে। আর গতকালকে একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে বর্তমানে ঘাটালের বিজেপির প্রার্থী বলছেন, আমি অমুকের অফিসে গিয়েছিলাম কিন্তু আমার দলের নেতৃত্বকে জানিয়ে গিয়েছিলাম। অর্থাৎ একজন এমএলএ, বিজেপির এমএলএ তৃণমূলের অফিসে যাচ্ছেন, বিজেপির নেতৃত্বকে জানিয়ে যাচ্ছেন। তার মানে এদের মধ্যে কত ভালো সম্পর্ক আছে বুঝতে পারছেন? আমরা যারা এখানে ভাবছি যে রাজ্যে নাকি বিজেপি এসে যাবে বলছে, বিজেপিকে আটকানোর জন্য নাকি তৃণমূলই যথেষ্ট, তাদের বলছি একটু দেখুন কৃষ্ণ কল্যাণী বাবু, বিশ্বজিৎ দাস মহাশয় বিজেপির তিনি এমএলএ, আর তৃণমূলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এমপি ক্যান্ডিডেট হয়ে বনগাঁতে। কৃষ্ণ কল্যাণী বাবু বিজেপির তিনি এমএলএ, রায়গঞ্জ সিট থেকে তৃণমূলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের যখন যে লিডারের প্রয়োজন হয় আদান প্রদান করে। আর এদিকে প্রাক্তন শ্বশুর জামাই মিলে বাংলা নয় শুধু। আর আপনারা একটু যদি ফিরে আসি, আমাদের শ্রীরামপুরের মানুষকে ফুল বানানোর চেষ্টা করছে। তাই শ্রীরামপুরবাসীর কাজ হবে, জগৎবল্লভপুরবাসীর কাজ হবে, এই বর্গেছিয়াবাসীর কাজ হবে, এই প্রাক্তন শ্বশুর জামাইকেও আমাদের পক্ষ থেকে একটা করে গোলাপ ফুল দিয়ে সাইড লাইনে বসিয়ে রাখা, রিজার্ভ বেঞ্চে বসিয়ে দেওয়া। লাভটা কি হবে? এমপির কাজটা কি? শুধুমাত্র রাজধানী করে বা ফ্লাইটে চড়ে দিল্লি গিয়ে সই করে তার সাম্মানিক ভাতাটা নেওয়া? এই এমপিকে চ্যালেঞ্জ করে বলছি, যিনি বিদায়ী এমপি বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, তার দলের নেতা কর্মীরা মাইকের আওয়াজ অনেক দূরে আছে, তারা শুনছেন। তাদের মাধ্যমে এমপি মহাশয়ের কাছে আমি খবর পাঠাতে চাই, বিধানসভায় তো বিধানসভা টিভি নাই, একটা বিধায়ক বাকি 43টার উপরে কিভাবে কথা বলে, বাকি 293টার উপরে কিভাবে কথা বলে, জনগণের অধিকারের নিয়ে ভাঙরবাসী চাওয়া পাওয়া অভিযোগের কথা কিভাবে এখানে পার্লামেন্ট বিধানসভার মধ্যে তুলছে, সেটা তো আপনারা দেখাবার সুব্যবস্থা করেননি। কিন্তু আমরা থেকেই জানি পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্টের মধ্যে আমরা যে সমস্ত প্রার্থীদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি তাদের ভূমিকা কি আমরা পার্লামেন্ট টিভির মাধ্যমে দেখতে পাবো। আমাদের এখান থেকে যাদেরকে পাঠিয়েছিলাম 2019 সালে সিএ এর ভয় দেখিয়ে আমাদের ভোট যারা লুট করেছিল, যখন সিএ এর আইন পাস হয়েছিল, পার্লামেন্টে এখানকার যিনি বিদায়ী এমপি তিনি কিনার নামটা কি ভুলে যাচ্ছি গো, দেখতেই পাই না, নামটা কি মনে থাকবে, খুঁজে পান কি নাম? হ্যাঁ, কল্যাণ ব্যানার্জি মহাশয় সিএ এর সময় কি ভূমিকা পালন করেছিল মনে আছে কারো? আমরা তো শুনেছি 8 জন এমপি ভোট দেয়নি, তাই তো? এর থেকে বেশি শুনিনি। তো আমাদের কল্যাণ বাবু যখন সিএ নিয়ে ডিবেট হচ্ছিল তখন কি ভূমিকা পালন করেছে নিশ্চিতভাবে একটা ভিডিও ফুটেজ মার্কেটে ছাড়ুক। আপনাদের বলে রাখছি, এই কল্যাণ বাবুর কথা বলছি, খোঁজ নিলে দেখা যাবে যখন ভোটাভুটি হচ্ছিল 8 জন তো কল্যাণ বাবুদের টিমের ভোট দেয়নি,
কিন্তু কল্যাণ বাবুর ভোটটা সিএ এর বিপক্ষে গিয়েছে না সিএ এর পক্ষে গিয়েছে, তার জবাবটাও কল্যাণ বাবুকে দিতে হবে। খোঁজ নিলে হয়তো দেখা যাবে মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ কল্যাণ বাবু, তার মমতা ব্যানার্জিকে তার ভাইপোকে বাঁচানোর জন্য যেভাবে 8 জনকে ভোটদান থেকে বিরত রেখেছিল, হয়তো কল্যাণ বাবুকে দিয়েই বিজেপির পক্ষে ভোটটা দিয়েছে, সিএ এর বিপক্ষে দেয়নি, সিএ এর পক্ষে দিয়েছে। যদি সৎ সাহস থাকে কল্যাণ বাবু উপযুক্ত প্রমাণ দিয়ে দেখাক। যখন পার্লামেন্টে সিএ এর বিল পাস হচ্ছিল তখন তিনি সিএ এর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, তার ডকুমেন্টস সব পাবলিক ডোমেইনে নিয়ে আসুক। প্রশ্ন করবেন না আপনারা? ভয় তো আপনাদেরকে এখন কিসের দেখানো হচ্ছে? কিসের ভয় দেখাচ্ছে? আমার হিন্দু ভাইদেরকে বিজেপি ভয় দেখাচ্ছে মুসলমান নাকি সব নিয়ে নেবে, আর আমার মুসলিম ভাইদেরকে কি দেখাচ্ছে? বিজেপি নাকি তোকে মেরে ফেলবে। দুটোই আমাদেরকে বোকা বানাচ্ছে। প্রথম বলি, পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষে 14 থেকে 16% মুসলিম আছে, বাকি তাহলে 84 থেকে 86% কে এই 14% ভয় দেখিয়ে লুটে খাচ্ছে। আমার হিন্দু ভাইরা একটু সজাগ হন, হিন্দু ভাইরা একটু সজাগ হন, প্রশ্ন তুলুন। 2014 সালে বলেছিলেন হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দুকে বাঁচাবার জন্য এসেছিলেন। এখন বাজারে গিয়ে এই বর্গেছিয়া পাম্পে গিয়ে কেউ যদি নারের তকবীর আল্লাহু আকবার বলে, কেউ যদি বা জয় শ্রীরাম বলে পেট্রোল ডিজেল কিনতে চায়, মোদি বাবুর নাম নিয়ে কেউ যদি পেট্রোল ডিজেল কিনতে চায়, 14 আগে তো আমার হিন্দু ভাইকে বাঁচাতে এসেছিল, তাহলে তার জন্য কি 50 টাকা লিটার হবে? এই যে গ্যাসের দামের কথা হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, হিন্দু ভাইকে বাঁচাতে এসে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়েছে না হিন্দু ভাইদের জন্য আলাদা রেট আর নন হিন্দুদের জন্য বেশি রেট? এরকম কোনো ব্যবস্থা আছে? পক্ষান্তরে আমরা কি দেখেছি, এর পরিবর্তে আমরা কি দেখলাম? এলআইসি ওই 1956 দিকে সম্ভবত তৈরি হয়েছিল, 55-56 দিকে, মাত্র 5 কোটি টাকা ইনভেস্ট করে এখন এলআইসির প্রায় 30,000 কোটি টাকা সম্পত্তি আছে, সেটাকে বেসরকারীকরণ করে দিচ্ছে, অর্থাৎ শেয়ারটাকে বিক্রি করে দিচ্ছে। এলআইসির 99% কিন্তু আমার নন মুসলিম ভাইরা করে। ক্ষতিগ্রস্ত কাদের করছে? মোদিজি হিন্দুকে বাঁচাতে এসে হিন্দু ভাইকে প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে। 2011 সালের আগে এই অভিষেক ব্যানার্জির পিসি ওই কল্যাণ ব্যানার্জি যেই দলের থেকে এমপি হয়েছিলেন, তার দলের নেত্রী মুসলমানরা বিপদে আছে, বিপদ মুক্ত করতে হবে মুসলমানদেরকে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানদের অনেক দিতে হবে বলে অনেক কথা বলেছিলেন। কিন্তু 2024 চলছে, দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির দলের মানুষের যদি সৎসাহস থাকে, আমার কথার মধ্যে যদি কোন ভুল ইনফরমেশন থাকে, আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলবেন। যে 2011 সালের আগে পশ্চিম বাংলার মুসলমানদের যতটা খারাপ সিচুয়েশন ছিল, 2024 এসে তার থেকে বেশি খারাপ জায়গায় ঠেলে দিয়েছে এই মুসলমানকে বাঁচাবার নামে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 2014 আগে আমার হিন্দু ভাইদের যতটা খারাপ অবস্থা ছিল, দেশ স্বাধীনের পর থেকে যতটা না ডিপ্রাইভ তারা ছিল, যতটা না ধর্মের নামে, যতটা না বর্ণের নামে, যতটা না জাতের নামে অত্যাচারিত হয়েছিল, 2014 থেকে 2024 চলছে। ডেটা তুলে দেখবেন, আমার দলিত ভাইদের উপরে, আমার আদিবাসী ভাইদের উপরে, আমার পিছড়ে বর্গের ভাইদের উপরে এই বিজেপি সরকার থাকার পরে তার অত্যাচারের পরিমাণ কয়েক হাজার গুণ বাড়িয়েছে। সেদিন আমরা জবাব দিবার সময় এসেছে। এই সময় এসেছে কেন্দ্রের ফাঁসিবাদী বিজেপি সরকার আর রাজ্যের স্বৈরাচারী তৃণমূল সরকারকে একইভাবে পরাস্ত করতে হবে। দুটো ফুল এখন এক্সপায়ার হয়ে গিয়েছে। এক্সপায়ার ফুল যদি বেশি দিন বাড়িতে রাখা হয়, সেই ফুল পচবে, সেই ফুল পচে দুর্গন্ধ বার হবে, তার থেকে পোকা জন্মবে। ওই পোকা যদি আমাদের শরীরে আসে, আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটবে। তাই সময় এসেছে, ফুল এক্সপায়ার হয়েছে, দুটো ফুলকেই আপনার সার গাদায় ফেলুন, খাম চিহ্নকে নিয়ে আসুন। খাম চিহ্ন আগামী দিনে সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দেবে। অনেক কথা বলেছিল, কি দেখলাম আমরা? দিনের শেষে একজন হিন্দুকে বাঁচাতে এসেছেন, একজন মুসলমানকে বাঁচাতে এসেছে। এসে কি দেখলাম? অমিত শাহজির ছেলে জয় শাহজি, তার ব্যবসা রকেটের গতিতে বেড়েছে, আর মমতা ব্যানার্জির ভাইপো
অভিষেক ব্যানার্জি, তার সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে। আর আপনার আমার পাশের বাড়ির রাম কাকু, আপনার আমার পাশের বাড়ির রহিম চাচা, যে আগে ওই মার্কেটে বসে সবজি বিক্রি করতো, কাকা চাচা যাই বলুন না কেন, তার সম্পত্তি, তার অবস্থা কোথায়? ক্রমশ তলানিতে যাচ্ছে। যারা গার্মেন্টস শিল্পের সাথে আপনারা যুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলি, ব্যবসা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বলুন? আর ওইদিকে ওরা হিন্দু মুসলমান করছে। আমাদের দ্বারা ওটা সম্ভব হবে না। মানুষের অধিকার নিয়ে কথা বলবো, মুসলিম বঞ্চিত হলে তার কথা বলবো, আদিবাসী বঞ্চিত হচ্ছে তার কথা বলবো, মুসলিম বঞ্চিত হচ্ছে তার কথা বলবো, দলিত বঞ্চিত হচ্ছে তার কথা বলবো, মতুয়ারা বঞ্চিত হচ্ছে তাদের কথা বলবো, উচ্চবর্ণের মানুষ বঞ্চিত হচ্ছে তাদের কথা বলবো। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে বঞ্চিত মানুষের কথা বলবো। বঞ্চিত মানুষের কথা বলছি বলেই ওনাদের প্রচুর রাগ হয়ে যাচ্ছে। কে বলছে? একটা সময় ছিল সিপিএম এর টাকায় নাকি আমরা লালিত পালিত হচ্ছিলাম, বিজেপির কাছ থেকে নিচ্ছিলাম। এখন আমার সিপিএম এর বন্ধুরা বলতে শুরু করেছে তৃণমূল আর বিজেপি টাকায় হচ্ছে। ঠিক কথা, তাদের কথাটাকে সম্মান দিয়ে বলছি। আমাদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই। 34 বছর আপনারা শাসন করেছেন, একটু তো লাইন ঘাট আছে নিশ্চয়ই আপনাদের। একটা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট অন্তত আমাদের পার্টির নামে বা নাহলে আমাদের নামে একটু বানিয়ে দিতে বলুন না তাদেরকে। এত টাকা রাখবো কোথায়? সবাই বলছে টাকা দিচ্ছে, রাখার তো জায়গা রাখতে হবে ভাই। শুধুমাত্র আমাদের মধ্যে মিস কমিউনিকেশন করিয়ে, মানে ভুল বার্তা ছড়িয়ে আমাদেরকে প্রভাবিত করে আমাদের শুধু ভোটটা লুটতে হচ্ছে। আমার প্রশ্ন, একটা এমপির কাজ কি আপনাদের জানা দরকার। এটা পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে না, আপনার পঞ্চায়েতের প্রধান কে হবে? সমিতির নির্বাচন হচ্ছে না, সমিতির সভাপতি কে হবে? এটা দেশের নির্বাচন হচ্ছে। পার্লামেন্টে গিয়ে নাগরিকদেরকে কথা বলবে, সেই রকম লোককে আমাদের পাঠাতে হবে। আর এটা সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি ভালো করে বুঝে গিয়েছে যে 294টার মধ্যে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে গিয়ে যেভাবে কথা বলছে, যদি আজকে জোট করি আইএসএফ এর পক্ষ থেকে যদি একটা পার্লামেন্টের মধ্যে পৌঁছে যায়, বাকি রাজনৈতিক দলগুলোর দোকান বন্ধ করে দেবে আইএসএফ একাই। ওরা ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, সেই জন্য কি জোট হবে না। আরে ভাই, পিছনে আস্তে 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 দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আরে ন্যূনতম তো আমাদের আত্মমর্যাদা আছে না নাই ভাই? আমরা বলেছিলাম কি শেষ পর্যন্ত 7টা, তাও হলোনি। আপনাদের বলে রাখছি, আপনাদের জেনে রাখা দরকার, মাইকের আওয়াজ যাচ্ছে, আমার বামপন্থী বন্ধুরাও শুনছেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, 2021 নির্বাচনের কথা আমরা ভুলে যাইনি। দেগঙ্গা আমাদের জেতা সিট ছিল, আমরা সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম, আমাদের ভাগেশ দেগঙ্গা সিটটা পড়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ওই জোটকে ভোট পাকানোর জন্য ফরওয়ার্ড ব্লককে দিয়ে আবার ঘোষ ঢুকিয়ে দিয়েছিল। আমরা ভুলে যাচ্ছি রানাঘাটের একটা সিটে আইএসএফ এর পক্ষে পড়েছিল, সেখানেও ঘোষ দেওয়া হয়েছে। নদিয়া চোপড়াতেও সেখানেও ঘোষ প্রার্থী দেওয়া হয়েছিল শুধুমাত্র আমাদের হারাবার জন্য। আমি আপনাদের বলে রাখি, সে খবর তো আমাদের কাছে এসেছিল। আমরা যদি 3টেতেও রাজি হয়ে যেতাম, ওখানে কোন জায়গায় ফরওয়ার্ড ব্লককে দিয়ে, কোন জায়গায় সিপিআই কে দিয়ে, কোন জায়গায় আরএসপি কে দিয়ে আমাদেরকে গোজ দিয়ে আমরা যাতে পার্লামেন্টে যেতে না পারি, আমাদের কণ্ঠ যেই কণ্ঠতে কোনো টিউনিং নাই, যদি না যেতে না পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করত। তার উদাহরণ তো দেগঙ্গাতে ভাই, আমরা প্রার্থী দিয়েছিলাম, ভাগে আমাদের পড়েছিল, তাদের ভাষায় সিট অ্যাডজাস্টমেন্ট। কিন্তু দুঃখের বিষয়, সংযুক্ত মোর্চা বলছে, আবার কি বলছে, সিটের ভাগাভাগি হয়েছিল। তার জবাব আপনারা দেবেন, আমি নতুন করে দেবার দরকার নেই। কিন্তু কি হয়েছিল, আমরা দেগঙ্গাতে আইএসএফ প্রার্থী দেবে, আইএসএফ প্রার্থী দেওয়ার পরেও ফরওয়ার্ড ব্লককে দিয়ে দিল। ফরওয়ার্ড ব্লক কত ভোট পেয়েছিল জানেন? জেনে রাখা দরকার, 2200 সম্ভবত ভোট পেয়েছিল। কিন্তু পারসেপশন কি করলো, যে ভোট কাটাকাটিতে নাকি অমুক দল জিতে যাবে। সংখ্যাগরিষ্ঠ ভোটটা কোথায় গেল? চলে গেল। আমরা প্রায় 67,000 ভোট পেয়েছিলাম। যদি ঠিকভাবে লড়াই হতো, ঐক্যবদ্ধভাবে লড়াই হতো, দেগঙ্গা সিটটাও আমরা বার করতে পারতাম। দুঃখের বিষয়, এই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে। আমি একটা কথা বলে যাচ্ছি,
অনেকের রাগ হতে পারে, কিছু করার নাই, আমার বলতে বাধ্য হচ্ছি। একটু খোঁজ নিয়ে দেবেন আনাচে কানাচে, যে সমস্ত বামপন্থী বন্ধুরা আছেন, লিডার গোছের আছেন, যে সমস্ত কংগ্রেসের বন্ধুরা আছেন, যারা লিডার আছে, একটু তাদের প্রতি ফলো রাখবেন। সকালবেলা পর্যন্ত, সূর্য অস্তের আগে পর্যন্ত এরা বামপন্থী থাকে, সবাই নয়, এদের মধ্যে অনেক ঘাপলা মেরে বসে আছে। সূর্যাস্তের আগের পর্যন্ত এরা কংগ্রেস থাকে, সূর্যাস্তের পরে এরা রাতের অন্ধকারে কেউ তৃণমূল হয়ে যাচ্ছে, কেউ বিজেপি হয়ে যাচ্ছে, কেউ আরএসএস হয়ে যাচ্ছে। এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন, সাবধানে আপনারা থাকবেন। কেন জোটটা হলো না? দেখছি কি মলি সাহেব পড়া মানুষ, পীরের ঘরের ছেলে, এ আর কি বলতে, একটা জিতে গেছে এরকম একটা ভাব। তারাই প্রচার করছিল ভিতর থেকে, ও আর কদিন উইকেটটা থাকবে, তৃণমূলে চলে যাবে। কিন্তু যতদিন যাচ্ছে আপনাদের ভরসা, দোয়া, আশীর্বাদে, আমার আদিবাসী মায়ের দোয়াতে, আশীর্বাদে, আমার হিন্দু মায়ের দোয়া, আশীর্বাদে, যে মায়ের ছেলে চাকরি চুরি হয়েছে, যাই মায়ের ছেলে হয়ে গলা পাঠাচ্ছি, সেই দিয়ে কর্মচারীদের দোয়া, আশীর্বাদে দিনের পর দিন আইএসএফ এক দৃষ্টান্ত স্থাপন করছে। বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে, সারা রাজ্যের মানুষ আইএসএফ এর দিকে তাকিয়ে আছে। শুধু ভয় পাচ্ছে, এখন আসতে পারছে না কেন সমস্ত শ্রেণীর মানুষ? কারণ কি বলেন তো? যদি অত্যাচার হয়, তারা অপেক্ষায় আছে। আপনাদের বলি, পার্লামেন্টে শ্রীরামপুর থেকে আপনারা পাঠান, আমি আপনাদের বলছি 2026-এর আগে জনসংখ্যা নিরিখে, অর্থাৎ মেম্বারের নিরিখে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওই 100 বছরের দল, ওই 60 বছরের দল, 125 বছরের দলের কেউ ছাপিয়ে যাবে, দায়িত্ব নিয়ে আমি বলছি। শুধু অপেক্ষায় আছে, আমাদের কণ্ঠ পার্লামেন্টে যাবে কি করে, একটা হেভি অংশের মানুষ অপেক্ষায় আছে। এটা কিন্তু অনেকে বুঝতে পেরে গিয়েছে, ওই জন্য জোট করা যাবে না। সবাই ভেগ ধরছে। কদিন আগে দেখছিলাম আমার অনেক বন্ধুরা, এখন যদিও শত্রু নয়, এখন বন্ধুত্ব থেকে একটু ডিটাচে আছি আমরা, শুভেন্দু অধিকারীর গ্রেফতার মাহফিলের ছবি দিচ্ছে, দেবাংশুর গ্রেফতার মাহফিলের ছবি দিচ্ছে। অবশ্যই দুটো কি আমরা ধিক্কার জানাচ্ছি, কিন্তু ফুরফুরা শরীফে গেলে এইরকম করে ভোট চাইতে হবে কেন ভাই? কেন বুঝতে পারছেন না? বুঝতে হবে, এখানেও সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয়। নবাবপুরে গিয়ে এরকম ভাবে ভোট চাইছে কেন ভাই? আরে আপনি এরকম ভাবে না, ভালো লাগলে ভোট আপনাকে দেবে। আপনি দেবাংশু আর শুভেন্দু অধিকারীকে পিছিয়ে গেলেন না তো, তার সাথে আপনি রেসারেসি করছেন, আর আপনি বলছেন আপনি ধর্ম নিরপেক্ষ, ওরা খারাপ, আপনি ভালো। সব পাখি মাছ খাচ্ছে আর মাছ রাঙার দোষ হচ্ছে। এখন আমাদের কাজ কি করতে হবে? নেট দিয়ে দিতে হবে। কি নেটটা? কি পুকুর বা মাছ যেন ওই পাখি না আর আসতে পারে, নেটটাই হচ্ছে খাম। আইএসএফ, আপনি আমার ভোট নেবেন, আপনি আমার ভোট নেবেন, আর আমি যখন নেতৃত্ব হতে চাইছি পছন্দ হচ্ছে না। আমরা কাদেরকে প্রার্থী করিনি, আমার আদিবাসী সমাজ থেকে তুলে নিয়ে এসেছি। আমরা আদিবাসী সমাজ থেকে নিয়ে এসেছি একজন অধ্যাপক। কারণ কেন? আমি দেখেছি, আমি তো বিধানসভার সদস্য প্রায় 2.5-3 বছর হতে চলেছে, আমি তোর ভেতরে সব নাটকগুলো দেখি, দুঃখ লাগে আমাকে। জলনামি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নেওয়া হচ্ছে। সেখানে পশ্চিমবাংলার বিধানসভায় যে সমস্ত আদিবাসী সমাজের বিধায়করা আছেন, সেই অর্থে শব্দ খরচ করেনি, সেই নওশাদ সিদ্দিকীকে বলতে হচ্ছে। আমি দেখেছি দলিত সমাজ তথা এসসি সমাজের বিধায়কগুলোকে, আর এসসি সমাজের এসসি কোটার যে সমস্ত চাকরিগুলো আছে, নন এসসিরা খেয়ে নিচ্ছে, তাও কেউ প্রতিবাদ করতে দেখলাম না। সেই প্রতিবাদ করতে হচ্ছে কাকে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা নওশাদ সিদ্দিকীকে করতে হচ্ছে। অর্থাৎ পেছনে টিউনিং করা আছে। আপনারা যদি আমাদের সুযোগ দেন, যেমন বিধানসভার মধ্যে আপনাদের হয়ে সওয়াল করছি, আগামী দিনে এখানে সারিয়ার ভাইকে আগামী মে মাসের 20 তারিখে যদি খাম চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান, আপনাদের কাছে আমি দায়িত্ব নিয়ে বলছি, পেছনে কোনো টিউনিং থাকবে না। আমার সারিয়ার ভাই পার্লামেন্টে গিয়ে জলনামি জঙ্গলের অধিকার থেকে শুরু করে, এসটি এসসি সার্টিফিকেট থেকে শুরু করে, মাইনরিটিদের হয়ে কথা থেকে শুরু করে, ফুরফুরা শরীফ সহ যে সমস্ত রেল মানচিত্রে আটপুরকে ঢোকানোর কথা বলেছি আমরা, সেই আওয়াজ পার্লামেন্টে তুলবে। আপনাকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা অবাক হয়ে যাবেন। ফুরফুরা শরীফের রেলের মানচিত্রে 3টে লাইন আছে, বারুইপাড়া থেকে, তারকেশ্বর থেকে আর ডানকুনি থেকে। কিন্তু দুঃখের বিষয়, এই তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতির ফলে আমরা একটাও লাইন পেলাম না। আমরা রাজ্য সরকারের কাছে শুধু নয়, আমরা কেন্দ্রীয় রেলওয়ে মিনিস্ট্রিতে চিঠি করেছিলাম,
শুধুমাত্র রেলের এক্সটেনশন ফুরফুরা শরীফ নয়, আর একটা ধর্মস্থান আছেন আটপুর ধর্মস্থানে, লাইনটা ফুরফুরা শরীফ থেকে এক্সটেন্ড করে আটপুর পর্যন্ত করা হোক। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যে আমরা সব জায়গায় আমরা বৈচিত্র্যের কথা ভাবি। কিন্তু দুঃখের বিষয়, পার্লামেন্টে গিয়ে 3 বার গিয়েছেন উনি, অর্থাৎ 15 বছরে কত টাকা একটা এমপির হাতে আসে জানেন? জেনে রাখা আপনাদের দরকার। 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি, আর 3-25 75 কোটি। কিন্তু 75 কোটি টাকা আসেনি, কারণ ওই মমতা ব্যানার্জির মতো, ওই শুভেন্দু অধিকারীর মতো মিথ্যার আশ্রয় নিয়ে নওশাদ সিদ্দিকীর রাজনীতি করেনি। আপনাকে বলে রাখি, কোভিড পিরিয়ডে এমপিদের কিছু টাকা বন্ধ রেখেছিল, আমি ধরছি 70 কোটি। তাহলে 70 কোটি টাকা যদি শ্রীরামপুর লোকসভার মধ্যে ঠিকঠাক খরচ হতো, তাহলে শ্রীরামপুরের মানুষের এই এত রাত্রে এইখানে ভিড় করার প্রয়োজন হতো? একটু বলুন, আওয়াজ দেন। অসুবিধা হচ্ছে নাকি শুনতে? বলুন, শেষ করে দেবো। হতো? টাকা লুট হয়েছে, কাজ হয়েছে, 70 কোটি দেখিয়ে দেবে। কিন্তু 30% 40% কোথায় গেছে? ঘুরে আবার কালীঘাটের পাশেই তো বাড়ি আছে ভাই, বাড়িটা কালীঘাটের পাশেই আছে, তো ওই কালীঘাটই বাড়ি আছে, ওখানে পৌঁছে গিয়েছে। এমন এক এমপি কে আপনারা এমপি করে পাঠান, এমন এক প্রার্থীকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে। তখন আপনাদের সামনে বলে যায়, আমাদের সারিয়ার ভাই কন্টেস্ট করছেন, উনার টোটাল হিসাব আমরা কিন্তু ফাইল করে রাখছি, উনার ইনকাম কত, খরচ কত, বছরে কি থাকেন, টোটাল বায়োডাটা নয়, সরি আপনার কি বলে ওটাকে, আমরা যেগুলো দিই রিটার্ন, আইটি রিটার্ন আমাদের অফিসে আমরা ফাইলে জমা করছি। আপনারা জিতাবেন, প্রতি বছরে সারিয়ার ভাইয়ের কাছ থেকে আমরা কি করব, কত ইনকাম করেছেন, কত খরচ করেছেন, কি করেছেন, প্রতি বছরের আমরা ওখানে জমা রাখবো। যদি দেখি আয়ের বহির্ভূত ইনকাম ওই পার্সেন্টেজ খাওয়া টাকা হয়েছে, আপনাদের সামনে বলছি আমরা দলে তাকে রাখবো না। আপনাদের অনুমোদন নিয়ে আমরা বলবো আপনি অনেক কাজ করেছেন, আপনি চলে যান। এই দায়িত্বটা মমতা ব্যানার্জি নিতে পারবে? আমরা দায়িত্ব নিচ্ছি। বুঝে আসছে নাকি না? বুঝতে পারলেন না কি বললাম? ছিল ভ্যান চালক, ছিল একটা উকিল অ্যাডভোকেট, এখন কয়েকশো কোটি টাকার মালিক কিভাবে হলো ভাই? ওই বকলমে তোলা তুলে হচ্ছে, সেটা বন্ধ করতে হবে। একটা এমপির কাজ হচ্ছে এই লোকসভার মানুষের, এখানে কত মানুষ আছে, কটা বাজে, এখানে কত মানুষ আছে? 15 লক্ষ 16 লক্ষ, 15 লক্ষ 16 লক্ষ মানুষ আছে তো ভাই। এই মোদিজির গ্যারান্টির কথা বলছে, আমি একটা মোদিজির গ্যারান্টির কথা বলবো, শুনে যাবে না? আর দিদির ওয়ারেন্টির কথা বলবো, দুটি মুখ থুবড়ে পড়েছে। তো একটা, এই লোকসভাতে কত মানুষ আছে? প্রায় 20 লক্ষ মানুষ আছে, ভোটার 15-16 লক্ষ। আচ্ছা, এই 15-16 লক্ষ ভোটার যদি পার্লামেন্টের সামনে গিয়ে বলে আমার এই শিক্ষার ব্যবস্থা চাই, আমার স্বাস্থ্যের মানুষ মানে স্বাস্থ্য কেন্দ্র চাই, আমার বাস রুট চাই, আমার রেল রুট চাই, আমার ওই চাই, যেগুলো ভ্যালিড ডিমান্ড, যদি 16 লক্ষ মানুষ যে বলে, ক বছর লাগবে ভাই শুনতে? কতশো বছর লাগবে বলা মুশকিল। তাহলে সেই জন্য কি হয়েছে, একটা জনপ্রতিনিধিকে পাঠানো হবে এই 16 লক্ষ মানুষের মধ্যে। ভারতবর্ষের এই লিমিটেশন ছিল 10 লক্ষ, ওটা বেড়ে এখন 16 লক্ষ হয়ে গিয়েছে, 15 লক্ষ 14 লক্ষ, অর্থাৎ 10 লক্ষের উপরে চলে গিয়েছে। সারা দেশে 543 জনকে আমরা ভারতীয়রা ভোট দিয়ে সংবিধানের 341 নম্বর ধারা অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে ভারতীয়রা ভোট দিয়ে পাঠাচ্ছি। কেন? আমার সর্বপ্রথম কাজ কি হবে একটা এমপির? আমাদের এই নির্বাচনী ক্ষেত্রের চাওয়া পাওয়া, অভাব, অভিযোগ যেইগুলো আছে সেইগুলো কি করা, পার্লামেন্টে তুলে ধরা। পার্লামেন্টে তুলে ধরবেন, যেই প্রধানমন্ত্রী হোক না কেন, যেই ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন, তাদের কাজ কি হবে সেটাকে নোট ডাউন করে এই সমস্যাগুলো সমাধান করা। দ্বিতীয় কাজ কি, পার্লামেন্টে যে বিলগুলো আসে, ওই পুঁজিপতিদের পক্ষে যদি এমন কৃষক বিল এসেছিল তার বিরোধিতা করা, সিএ নিয়ে এসে বিভাজনের রাজনীতি করছে, মানুষে মানুষে বিভেদ করার চেষ্টা করছে, স্বল্প মূল্যে না আপনার শ্রমিক ক্রয় করার চেষ্টা হচ্ছে ওই সিএ এর মাধ্যমে, এনআরসির মাধ্যমে। সময় আসলে বুঝতে পারবেন, যদি বিরোধিতা না করেন ঐক্যবদ্ধ হয়ে, বুঝতে পারবেন এনআরসি কি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেতে চাইছে। তো এইগুলো করার যখন পার্লামেন্টে পাস হয়, কাজ কি থাকবে? সেখানে পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও সেলফি তোলা নয়, ওই বিলের বিরোধিতা করা।
আর কি কাজ হয়? নতুন কোন আইডিয়া আসলে সেই আইডিয়াকে ওই স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বা প্রাইম মিনিস্টারকে অ্যাড্রেস করা, এটা তো এমপিদের কাজ। দুঃখের বিষয়ের পরিবর্তে কি করছে? কে উপরাষ্ট্রপতিকে খিল্লি করছে, কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে খিল্লি করছে, কে আমাদের দেশের রাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করছে। এক কথায় নাটক করছে, না নাট্য মঞ্চ হিসাবে সেটাকে ব্যবহার করছে। তাই আমরা ইতিপূর্বে আমাদের এই জগৎবল্লভপুরের মানুষেরা, শ্রীরামপুরের মানুষেরা, আমার দাদু থেকে শুরু করে আমার পর্যন্ত 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম, আমাদের কিছু লাভ হলো না। লাভ কাদের হচ্ছে? ওই দাদা দিদিদের লাভ হচ্ছে। আর ইনাকে 3 বার পাঠিয়েছি। সময় এসেছে এই 17 বার ভোট দিয়ে আমরা ব্যক্তিগত নয় সমাজের জন্য চাইছি, কিছু ডেভেলপ করতে পারেনি। এবার আসুন আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আগামী মে মাসের 20 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান। এই 17 বার জানা এই শ্রীরামপুরবাসীর জন্য আওয়াজ উঠেছে, একবার 5 বছরের জন্য গিয়ে তার থেকে কয়েক গুণ বেশি আওয়াজ তুলবে, মানুষের চাওয়া পাওয়ার কথা পার্লামেন্টে তুলে ধরবে। কোথায় ভ্রষ্টাচার হবে না, না খাউঙ্গা না খানে দুঙ্গা। যিনি যে বলেছিলেন এই 7,35 লক্ষ মানুষের যে বুকিং করেছিল পিস, কত টাকা রিটার্ন পেয়েছে বা কতজন মোবাইল হাতে পেয়েছে? ইজ দিস গ্যারান্টি? প্রশ্ন করবেন না? বলেছিল ক্ষমতায় নিয়ে আসলে ডলারকে ছুঁয়ে টাকা উড়ে ডলারের থেকে বেশি হয়ে যাবে, এই ধরনের কথা বলেছিল না? লেটেস্ট গুগলে গিয়ে সার্চ করে দেখুন, এশিয়াতে যে সমস্ত রাজ্য দেশগুলো আছে, টপ 10টা দেশের টাকার বা কারেন্সির যে গুণমান, তার থেকে নিচে আমরা চলে গিয়েছি। সম্ভবত 21-22-এ আছি। 23টা কান্ট্রির মধ্যে আমরা 21-22-এর দিকে আছি, সেটাও ফেল করেছে। বলেছিল নোটবন্দির কথা, নোটবন্দিতে যদি সাকসেস না আমরা হয়, চৌরাস্তায় উনি কি বলেছিলেন, কি নিয়ে নেবেন আপনারা বলুন না, ভুলে গেছেন নাকি? চৌরাস্তায় বলেছিল নিয়ে টেঙে। কিছু নোটবন্দির ফলে লাভ হয়েছে না লস হয়েছে? আপনাদের এলাকায় লেদের কাজ সব থেকে বেশি হয় তো ভাই, মানে এই এলাকাটাতে লেদের যারা কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করুন তো, এখন কাজ বেশি করতে হচ্ছে, কামাই কম হচ্ছে। যিনি বলেছিলেন যার গ্যারান্টিকে আমরা আর ভরসা করতে পারছি না, আর ভরসাও করব না, যে ক্ষমতায় আসলে বিদেশে যে সমস্ত কালো টাকা আমাদের গিয়েছে ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে। 15 পয়সা তো আসেনি, উল্টে কি দেখেছি, আপনার আমার এই দেশ থেকে আপনার আমার পূর্বপুরুষের লড়াই, আত্মবলিদান, এই শ্রীরামপুরের বীর যোদ্ধা শহীদ গোপীনাথ সাহা, যিনি 20 বছর বয়স পার করেননি, 20-র আগেই দেশের জন্য জীবন দিয়েছেন, সেই শ্রীরামপুরের যিনি নাম সহ দেশের নামকে উজ্জ্বল করেছেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই শহীদ গোপীনাথ সাহারও কিন্তু আত্মমর্যাদা আত্মত্যাগেরও সম্মানীরা দিল না। কি দেখলাম, এই দেশ থেকে ঋণ খিলাপির সংখ্যা বেড়ে গেল। এই 10 বছরে আরো কয়েকশো গুণ বেশি টাকা বিদেশে চলে গেল। তাহলে গ্যারান্টি আর থাকলো? আর যিনি ওয়ারেন্টি দিচ্ছেন, একটা একটা করে বললে সারা রাত পার হয়ে যাবে। তিনি কি ধরনের ওয়ারেন্টি দেন, তার ওয়ারেন্টির কতটা যুক্তি আছে, তার আমি একটা উদাহরণ দেবো, না দুটো দেবো, একটা দিলে হবে না। প্রথম কথা হচ্ছে 2021 সালে নির্বাচনের সময় তিনি বলেছিলেন নন্দীগ্রামে নাকি তার উপরে কেউ হামলা করেছিল, তার পায়ে নাকি চোট হয়েছিল, পায়ে প্লাস্টার করে সারা ভোটের সময় তিনি হুইল চেয়ারে ঘুরলেন, মানুষের সিম্প্যাথি নিলেন, ভোট মানুষ দিল। কি গণনা কেন্দ্রে চুরি হয়েছে আর নতুন করে বলবো না আমি, কিন্তু দিনের শেষে তাদের হাতে বেশি সার্টিফিকেট আছে, তারা সরকার গঠন করেছিল। আজকে 2.5 থেকে 3 বছর হতে চলেছে, কে তাকে ধাক্কাটা মারলো,
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি জেড প্লাসের উপরে সিকিউরিটি নিয়ে ঘোরেন, কে তার উপরে হামলা চালিয়েছিল, কে তার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল, এখনো আমরা জানতে পারলাম না। তিনি আমাদেরকে নাকি আবার ওয়ারেন্টি দিচ্ছেন, বা তার দল ওয়ারেন্টি, তার ওয়ারেন্টি বিশ্বাস করতে হবে। কদিন আগে দেখছিলাম 200 স্পিডে নাকি একটা গাড়ি এসে ধাই করে তাকে ধাক্কা মারতে চাইছিল, কপালে লেগে গিয়েছিল। আমার কারো অ্যাক্সিডেন্ট নিয়ে আমি খিল্লি করব না, কি তার নাকি ড্যাশবোর্ড গাড়ির খুলে কপাল লেগে ফেটে গিয়েছে। ভাই, আমাদের অত দামি গাড়ি না থাকলেও গাড়ি সম্পর্কে একটু আধটু আমাদের আইডিয়া আছে। টয়োটার গাড়ি সম্ভবত ফরচুনার ছিল, ওখানকার কোন এমএলএ এর গাড়িতে উনি ছিলেন। ফরচুনার কোম্পানি কিন্তু এই ভিডিওটা যদি ইংলিশে ট্রান্সলেট করে বা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে যদি তার এমডির কাছে পৌঁছে যায় বা সিইও এর কাছে পৌঁছে যায়, তারা কিন্তু দেখে ভয় পেয়ে যাবে যে ডুপ্লিকেট ফরচুনার ওয়েস্ট বেঙ্গলে ঘুরছে নাকি। কারণ ফরচুনার গাড়ি মাঝে মধ্যে আমরা চেপেছি, সবসময় চাপিনি। তো ওর যত ওই রকম অ্যাক্সিডেন্ট হয়নি যে ফরচুনারের ড্যাশবোর্ড খুলে এসে কপালে লাগবে। ড্যাশবোর্ড খুলে আসার আগে ফরচুনার সব এই ধরনের হেভিওয়েট গাড়িগুলো, যেগুলো বেশি দামি গাড়ি আছে, তার কি বেলুন, মানে পাতি ভাষায় বলছি বেলুন আসবে, খুলে মাথাটা বেলুনে যে লাগবে। তাহলে ডুপ্লিকেট ফরচুনারে উনি চেপে ঘুরছিলেন, তাহলে উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ডুপ্লিকেট ফরচুনারে চাপতের জবাবদি ওনাকে করতে হবে। আর অন্যথায় তিনি অসত্য কথা বলেছেন, সেটাও ছেড়ে দিলাম। কোন গাড়ি এসে তাকে ধাক্কা মারতে যাচ্ছিল, সেই গাড়িকে অ্যারেস্ট করা দরকার ছিল তো ভাই, তার ড্রাইভারকে অ্যারেস্ট করা দরকার ছিল তো। আমার নামে মিথ্যা মামলা হয়েছিল, আমাকে থানায় ডেকেছিল, আমার ড্রাইভার নাকি কাকে ধাক্কা মেরে দিচ্ছিল, আমার কি দোষ ছিল ভাই? আমাকেও ডেকেছিল, আমিও গিয়েছিলাম। তাহলে মুখ্যমন্ত্রীর, রাজ্যের যিনি অভিভাবিকা, তার গাড়ির সাথে যে করছে এরকম অন্যায়, তাকে তো অ্যারেস্ট করা দরকার ছিল, খুঁজে পেলাম না। তৃতীয়তে আসি, একটা না বললে নয়। কদিন আগে দেখলেন না, কপাল ফেটে রক্ত বার হচ্ছিল, আমাকে ময়া লেগেছে। এটা কিন্তু সত্যি কপাল ফাটা ছিল, বাকিগুলো অসত্য আমার কাছে, এটা কিন্তু সত্য। আসলেন তিনি হসপিটালের বেডে, তার ছবি তুলে ফেসবুকে চলে গেল। কিন্তু আপনারা বলুন, আমরা পাড়া গায়ের মানুষ, আমরা কম ওনাদের থেকে সত্যি সচেতন। আমাদের মাথা ফাটা, হাত ফাত পেটে গেলে বা সাপে কামড়ালে আমরা কি করি? বলে আগে নাকি দড়ি বাঁধো। কিন্তু এটা দড়ি বাঁধাটা নয়, 100 মিনিটের মধ্যে সাপের, যে সাপ কামড়েছে অ্যান্টিভেনাম দিলে হয়ে যাবে, দড়ি বাঁধলে কোনো কাজ হয় না সেই অর্থে। কিন্তু তাদের প্রচলিত কথা, এটা বলছি না। কারো হাত কেটে গেলে, কারো মাথা ফেটে গেলে আমরা কি করি? টানা ন্যাকড়া কাপড় যা পাই একটু জড়িয়ে দিয়ে তারপরে ডাক্তারখানে নিয়ে যাই তো, হসপিটালে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি জেড প্লাস নিয়ে ঘোরেন, তার মাথা ফেটে গেল। জেড প্লাসের সাথে মনে রাখবেন, আপনাদের জানিয়ে রাখি, এই যে কথাগুলো বলে যাচ্ছি, নিশ্চিত আগামী দিনে কল্যাণ বাবু বর্গেছিয়াতে প্রোগ্রাম করবে, তার কাজ হবে আমার কথাগুলোকে একটা একটা কাটা, তারপরে লোকের কাছ থেকে ভোট চাওয়া। উনি যে সত্যি কথা বলতে জানেন, যে কথাগুলো বলছে উনি যুক্তি দিয়ে কেটে যাবেন। জেড প্লাস সিকিউরিটি ঘাটলে তার সাথে ডাক্তার দেবেই থাকবে। আমার জেড প্লাস নয়, আমার যে ক্যাটাগরি, আমার কি রোগ হ্যান ত্যান, আমার যিনি পিএসও আছে সব জানে। কারণ কি, তৎক্ষণিক যদি আমার কিছু হয়ে যায়, যদি আপনাদের দোয়া আশীর্বাদে আমার ওইসব কিছু নাই, তাহলে কি ওষুধটা তো এনাদেরকে দিতে হবে না? কিছু নিয়মিত ওষুধ খাই বা কোনো নেশা আছে না আছে, টোটালটা জানাতে হবে পিএসও কে। যিনি জেড প্লাস নিয়ে ঘোরেন, তাকে ডাক্তার সবসময় তার কাছে থাকবে একটা করে। দেখবেন মমতা ব্যানার্জি যখন কোনো ট্যুরে যায়, দেখবেন একটা অ্যাম্বুলেন্স থাকে, এটা নিয়ম জেড প্লাসের। তো মমতা ব্যানার্জির এক ভাইপোর তো অভাব নেই, উনার আরো বেশি ভাইপো হোক। আমরা উনার ভাইপো হতে পারলাম না, তো মানুষ ভাইপো হতে পারলাম না। আমাদেরকেও কবে উনি ভাইপো বলে গ্রহণ করবে সেটাই দেখার বিষয়। উনার এক ভাইপোর বিয়ে ছিল কোথায়? পাহাড়ে। আপনারা দেখেছেন, সমালোচনা হয়েছিল, প্রায় 130টা নাকি ডক্টর নিয়ে গিয়েছিল, শিশু ডাক্তার থেকে শুরু করে বড়দের ডাক্তার পর্যন্ত, আরো অনেক রোগের ডাক্তার হয়তো নিয়ে গেছিল, যাকে ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো ডাক্তার মাস্ট। তাহলে দিদিমণি যখন আমাদের রাজ্যের মাননীয়া, তিনি যখন, এটা শুনতে কারো অসুবিধা লাগছে ভাই? আরে কাদের অসুবিধা লাগছে হাত তুলুন তো। কারো অসুবিধা লাগছে না তো? ঠিক আছে, তাহলে একটু শুনে রাখুন, কাজ দেবে আপনাদের। ওই শুধু রাতের অন্ধকারে বলবে কাকে কান নিয়ে চলে যাচ্ছে, কাকের দিকে তাকালে হবে না, কানের দিকে তাকাতে হবে। তো জেড প্লাসে ডক্টর থাকে, তাহলে উনি একে, আর ডক্টর যখন তাকে ফার্স্ট এড তো ওখানেই হয়ে যেত। আবার এসএসকেএম এ নিয়ে যে বেডে শুয়ে ছবি তুলে তারপরে ট্রিটমেন্ট করার প্রয়োজন ছিল? এটা অন্যায় হয়েছে, আমি এইগুলো ছেড়ে দিলাম। এবার বলুন আপনারা, ওয়ারেন্টির কথা বলছে,
তিনি তার পরিবারের কাছ থেকে সুরক্ষিত তো? যখন বলেছিল 200 স্পিডের গাড়ি নিয়ে এসছে, অনেক কথা বলেছিলেন। যখন নন্দীগ্রাম নিয়ে অনেক কথা বললেন, কিন্তু বাড়ির মধ্যে কি ঘটনা ঘটলো সে কথা আজ পর্যন্ত বলছে না। এই ওয়ারেন্টি তো অভিষেক বাবু দিচ্ছেন ওনার পিসির হয়ে। এই ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে আজ চলবে না, বাস্তবের ফিল্ডে থাকতে হবে। দায়িত্ব নিতে হবে অভিষেক বাবুকে, দায়িত্ব নিতে হবে মমতা ব্যানার্জিকে। কিসের দায়িত্ব? যে 42টা যে প্রার্থী দিয়েছে না মমতা ব্যানার্জির দলের পক্ষ থেকে, ইডি সিবিআই অনেকজনকে একবার করে মিস কল দিয়ে রেখেছে। কিছু আছে মনে গেরুয়া, বাইরে কি সবুজ। তবে একটা কথা বলি, গেরুয়া পোশাক নিয়ে আপনারা যারা আছেন কোনো প্রশ্ন নয়। জানেন আপনারা গেরুয়া পোশাক কাকে দেখে দেখতে হবে? যদি গেরুয়া পোশাকে নিয়ে আপনি বিশ্লেষণ করতে চান, গেরুয়া পোশাক নিয়ে যদি সমালোচনা করবেন বা আলোচনা করতে চান, তাহলে স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দজির গেরুয়া নিয়ে আলোচনা করুন। এই কালকা যোগী যারা গেরুয়া পরে মানুষের মধ্যে বিভেদের কথা বলছে, এদের গেরুয়া নিয়ে ব্যাখ্যা করবেন না। হ্যাঁ, বিজেপির গেরুয়া নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু স্বামীজির গেরুয়া, প্রকৃত গেরুয়াকে নিয়ে কোনোদিন আলোচনা করবেন মানে সমালোচনা করবেন না। কারণ গেরুয়া পোশাক হচ্ছেন ত্যাগের প্রতীক, আর এরা গেরুয়াকে চাপিয়ে ভোগ করার প্রতীক করে দিচ্ছে। এদের গেরুয়া কেড়ে নিতে হবে, বিজেপির কাছ থেকে গেরুয়া কেড়ে নিতে হবে। স্বামীজির গেরুয়াকে যারা অপমান করছে, সেই বিজেপির কাছ থেকে আমরা গেরুয়া আগামী দিনে কাটবো, এটা আমাদের শপথ নিতে হবে। এদের মনের মধ্যে গেরুয়া ভরে রেখেছে বিজেপির গেরুয়া। কারণ কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে এসেছে, এখন তৃণমূলের কেন সিট দেবে না বলে বিজেপি হয়তো। মুকুটমণি অধিকারী বিজেপির এমএলএ, এখন তৃণমূলের এমপি ক্যান্ডিডেট হয়েছে। ওকে আপনি আমি ভোট দিয়ে জেতালে ও কালকে বিজেপিতে যাবে না গ্যারান্টি নিতে পারবেন? কেউ বলতে পারবে? এই অনেক কটা আছে। আর কিছু আছে কি মিস কল মেরে রেখেছে, একবার ইডি সিবিআই মিস কল মেরে রেখে দিয়েছে। সে এখন তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, জিতিয়ে দিলেন তাকে, যদি আবার ইডি সিবিআই ডাকে সপাং করতে চলে আসবে, কেন? অ্যারেস্ট হয়ে যাবার ভয়ে। তো মমতা ব্যানার্জি কি গ্যারান্টি নিতে পারবেন যে আমার দলের 42 জন যারা কন্টেস্ট করছে জিতে বিজেপিতে যাবে না? নিতে পারবে? বা যদি যাই তাকে সঙ্গে সঙ্গে আমরা সাসপেন্ড করব, ওখানে নতুন করে ভোটের জন্য অ্যাপ্লাই করব, এটা নিতে পারবে? আপনাদের মনে হয় নিতে পারবে? আমি এখান থেকে বলে যাচ্ছি, এখানে আমি বলছি এই মাটি হয়তো করতে পারে তৃণমূলের বন্ধুরা, এখানে তৃণমূলের বন্ধুরা এসে আমার জবাবটা আগে দেবে, তারপরে ভোটের কথা বলবে। যদি মমতা ব্যানার্জি 10 টাকা 50 টাকা 100 টাকার স্ট্যাম্প পেপারে লিখে দেয় যে 42টা প্রার্থী যে কন্টেস্ট করছে তৃণমূলের, একটাও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবে না, নওশাদ সিদ্দিকী 17টা প্রার্থী দিয়েছে, সবকটা প্রার্থী তুলে নেবে। তবে আমার একটা শর্ত আছে, যদি একটাও চলে যায় বিজেপিতে, মানে যদি কেউ যায়, তাহলে দায়ভারটা মমতা ব্যানার্জি নিয়ে এই সরকারটাকে তিনি কি করবেন, নতুন করে ভোট করার জন্য কনসার্ন ডিপার্টমেন্টকে চিঠি দিয়ে, অর্থাৎ এই সরকারকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভেঙে দেবেন, নতুন করে ভোটের ডাক দেবেন। এটা শর্ত আমার একটা, মনে হয় মমতা ব্যানার্জি লিখে দেবে। ডক্টর বলছেন, পারিবারিক বিষয় আমি বলতে চাই না, কিন্তু প্রসঙ্গক্রমে এসে যাচ্ছে। ডক্টর বলেছিল যে পেছন দিক থেকে নাকি কে ধাক্কা মেরে উনাকে ফেলে দিয়েছেন, উনি উনার পরিবারের কাছে সুরক্ষিত? এই আমার পিএসও, আমার কত অবধি যায়, গেট পর্যন্ত যায়, যদি আমার বাড়ির মধ্যেও যাই, এই যেখানে আমি কথা বলছি, কেউ পারবে এসে আমাকে ধাক্কা মারতে? মনে হচ্ছে ছেড়ে দেবে? প্র্যাকটিস 1 সেকেন্ডে 2টো করে গুলি বার করা, প্র্যাকটিস 1 সেকেন্ডে যেটা আছে গুলি 2টো করে ছুটবে। এই ধরনের একটা প্রিমিয়ার জাসপোজের প্র্যাকটিসের কথা এইটা আছে তো, এরকম থাকে, এটা আসবে 1 সেকেন্ড, এখানে 2টো করে গুলি মারতে হবে। তো এইটা পাস করে এখানে এসে আছে, মনে হয় ধাক্কা দিলে পার পেয়ে যাবে? ও ধাক্কা দিলেও যদি পার পেও, তারপরে গুলিটা কিন্তু লাগবেই, যেখানে চাইবে সেখানে মারবে। আগে AK-47 নিয়ে ঘুরতো, এখন AK-47 নাই, M5 দিয়েছে। কারণ আমি জিজ্ঞাসা করলাম, ও নেটে সার্চ ফার্চ করে দেখলাম যে M5 আর AK-47 এর কি ব্যাপার। AK-47 হচ্ছে একদম ধার করে উড়িয়ে দেবে, আর M5 হচ্ছে যেখানে টার্গেট করবে সেখানেই, নাকে তো নাকে, চোখে তো চোখে, কপালে কপালে নিয়ে ঘুরছে, বুঝতে পেরেছেন? তো আমি বুঝানোর জন্য বলছি, তাহলে মমতা ব্যানার্জির সাথে তো পিএসও ছিল, হয় পিএসও ধাক্কা মেরেছে, নালে পিএসও ওখানে ছিল না, আর নালে পরিবারের লোক ধাক্কা মেরেছে ফেলেছে ওনাকে। এবার কিটা করেছে ওটা মমতা ব্যানার্জিকে ক্লিয়ার করা দরকার।
তাই নিয়ে কোনো স্টেটমেন্ট হলো না, অর্থাৎ নিজের পরিবারের প্রতি তার কনফিডেন্স নাই। আর যদি পিএসও থাকতে মতো ছেড়ে দিত মনে হয়। তো ব্যাপারটা যে তার পরিবারের প্রতি তার যখন কনফিডেন্স নাই, 42টার প্রতি কিভাবে কনফিডেন্স রাখবে? তাই আপনাদের বলবো ভোটটা ওই জায়গায় দেবেন। যারা ভাবছেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলই লাগবে, দিনের শেষে বিজেমূল কিন্তু ক্ষমতায় আসবে। আর যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বিজেপিকে বড় ফুলকে ভোট দেব, একটু শুধু বলে রাখি 2021-এর পরে যে অত্যাচার আইএসএফ এর সাথে হয়েছে, বিজেপির সাথে হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে হয়েছে, কিন্তু আইএসএফ এর চেয়ারম্যান কোনদিন মমতা ব্যানার্জির সাথে বসে চা খায়নি। শুভেন্দু বাবু কিন্তু এক জায়গায় এসি ঘরে বসে চা খেয়েছে, এটা মাথায় রাখবেন। আমি সেই দিনকেই চা খাবো যেই দিন এই বর্গেছিয়া সন্ধ্যা বাজার বা সকাল বাজারে তৃণমূল, বিজেপি, আইএসএফ, কংগ্রেস যে দলের নেতা হোক না কেন এক জায়গায় বসে অন্তত নন এসিতে চা খাবে, মারামারি করবে না। সেই দিন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীর সাথে বসে দরকার লাগলে বসে চা খাবো। তুমি নিচের তলায় মারপিট লাগাবে আর ওপর তলায় চা খাবো, আমার দ্বারাই হবে না। তো যারা বলছেন ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে নিয়ে আসি সাইজ করবে, তারা কিন্তু দিবা স্বপ্ন দেখছেন। এরা এক জায়গায় বসে চা খাচ্ছে, মারামারি করে মরছেন বুথের স্তরে। আসুন আইএসএফ এর হাতকে শক্ত করুন, না জোড়া ফুলের প্রতি ভরসা করবেন, না আপনি বড় ফুলের প্রতি ভরসা করবেন, একদম নয়। আসুন খাম চিহ্নের প্রতি ভরসা করুন। খাম চিহ্ন আপনার উপরে যে অত্যাচার হয়েছে আইনের মাধ্যমে যথাসময়ে যোগ্য জবাব দেবে। তাই আপনাদের বলবো, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, শেষে এসে বলছি